শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সাজু আমিনুলের দৈরতে সরগরম সুনাই কেন্দ্রের রাজনৈতিক হাওয়া। দোরগোড়ায় আসাম বিধানসভা নির্বাচন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী সুনাই কেন্দ্রের রাজনৈতিক হাওয়া সরগরম হয়ে উঠেছে। শাসক দল বিজেপির পক্ষ থেকে সুনাইয়ে তেমন তৎপরতা লক্ষ্য করা না গেলেও কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপে বেশ সরগরম হয়ে উঠেছে সুনাই এলাকা। জানা গেছে, রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ডজনের কাছাকাছি। রাজ্য, জেলা ও ব্লক স্তরে ইতিমধ্যে তারা মনোনয়নের আবেদন জমা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। অন্যদিকে বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এখন পর্যন্ত কোনো প্রতীক চিহ্ন নিয়ে মাঠে নামছেন সেটা পরিষ্কার নয়। আকার ইঙ্গিতে অনুমান করা যাচ্ছে বিধায়ক এআইইউডিএফ ছেড়ে অগপর প্রতীক নিয়ে মাঠে নামার কসরত শুরু করেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 10 পেরিয়ে গেলেও টিকিটের মুখ্য দাবিদার হিসেবে প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর মাঠ কাঁপাচ্ছেন। আমিনুল অনুগামীদের দাবি, সব দিক বিবেচনা করে দলীয় হাইকমান্ড আমিনুলকে টিকিট প্রদান করবে। তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের প্রহর গুনছেন। এদিকে ভোটের অঙ্ক মাথায় রেখে বিজেপি এবার সুনাইয়ে দলীয় প্রার্থী না দিয়ে অগপকে ছেড়ে দেওয়ার উড়ো খবর বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সুনাইয়ে অগপর সাংগঠনিক শক্তি তেমন শক্ত না হওয়ায় এনডিএ প্রার্থী হিসেবে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে প্রজেক্ট করা হতে পারে এমন চর্চা চলছে। বিজেপি নেতা কর্মীদের কথাবার্তায় এটা একরকম পরিষ্কার বলে মনে হচ্ছে। আমিনুল হক লস্কর কংগ্রেস দলের মনোনয়ন আদায় করতে পারলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সাজু আমিনুলের মধ্যে যে খেলা জমে উঠবে সেটা অবশ্য বলার অপেক্ষা রাখে না। কংগ্রেসের প্রত্যাশী তালিকা অনেক দীর্ঘ হলেও শেষ পর্যন্ত টিকিট নিয়ে আক্তার হোসেন বড়ভূঁইয়া ও আমিনুলের মধ্যে লড়াই জমে উঠবে। ভূমিপুত্র আক্তার সমর্থকদের দাবি তাদের টিকিট নিশ্চিত। অন্যদিকে আমিনুলপন্থীদের দাবি তারা শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন। ধারণা করা হচ্ছে আমিনুল বা আক্তার হোসেনের মধ্যে থেকে একজনের নাম চূড়ান্ত হবে। সভা সমিতিতে আমিনুল প্রকাশ্যে বলছেন, একান্ত টিকিট না পেলেও যে টিকিট পাবেন তার হয়ে কাজ করে যাবেন। তবে অন্যান্য টিকিট প্রত্যাশীরা এ নিয়ে নীরব। পরবর্তী সময়ে তাদের ভূমিকা কী হবে সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিধায়ক সাজু কোন দলের হয়ে নামবেন তা এখনও খুলসা করেননি। হাতির পিঠে চাপতে না পারলে নির্দল হয়ে খেলবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে অ্যাডমিট কাণ্ডে সরব এনএসইউআই, স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে মামলার হুমকি, শামীমার বাড়িতে প্রতিনিধি দল, প্রশাসনিক হস্তক্ষেপ দাবি। অ্যাডমিট বিড়ম্বনায় এইচএস ফাইনাল পরীক্ষায় বসতে পারেনি তারিনপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের 6 জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার ঘটনা নিয়ে সরব হল কাছাড় জেলা এনএসইউআই। তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। এদিন জেলা এনএসইউআইয়ের এক প্রতিনিধি দল অ্যাডমিট বঞ্চিত গ্রিন ভ্যালি স্কুলের ছাত্রী শামীমা আক্তার লস্করের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, অ্যাডমিট কার্ড না থাকায় পরীক্ষা কেন্দ্রে বসতে না পেরে কান্নায় ভেঙে পড়ে শামীমা। রেজিস্ট্রেশন কাগজ হাতে থাকলেও তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এদিন প্রতিনিধি দলের সদস্যরা স্পষ্ট ভাষায় জানান, শিক্ষার্থীদের জীবন নিয়ে সিনিমিনি খেলা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। তারা অধ্যক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করার কথা ঘোষণা করেন। পাশাপাশি জেলা কমিশনার ও জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলেও জানান। প্রতিনিধি দল আরও প্রশ্ন তুলেন, প্রয়োজনীয় প্রায়র পারমিশন এবং ইউডাই স্কোর ছাড়া কীভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সে নিয়েও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জবাব চাওয়া হবে। একই দাবি জানান কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট প্রত্যাশী এমাদুর রহমান চৌধুরী। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে শ্রাদ্ধের দিনে গড়ে ফিরলেন রাতাবাড়ির মৃত শ্যামবাবু। মেঘালয় কয়লা খনি বিস্ফোরণ। বিজ্ঞানের যুগেও সব যুক্তিকে হার মানিয়ে এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকল শ্রীভূমি জেলার রাতাবাড়ি। মেঘালয়ের কয়লা খনি বিস্ফোরণে মৃত ঘোষিত হওয়া, এমনকি যার শেষকৃত্য পর্যন্ত সম্পন্ন হয়ে গিয়েছিল
সেই শ্যামবাবু সিনহা 3 দিন পর সশরীরে বাড়িতে ফিরে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে পরিবারের বইছে আনন্দের জোয়ার, অন্যদিকে দাহ করা ব্যক্তিটি আসলে কে ছিলেন তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। রাতাবাড়ি থানার ল্যাংটারপাড় গ্রামের বাসিন্দা শ্যামবাবু সিনহা মাসখানেক আগে জীবিকার তাগিদে মেঘালয়ের চুতুঙ্গা এলাকার তাংকসু নামক স্থানে কয়লা খনির শ্রমিকের কাজে গিয়েছিলেন। গত 5 ফেব্রুয়ারি সেই খনিতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে বহু শ্রমিক হতাহত হন এবং সেই থেকেই শ্যামবাবুর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। বিস্ফোরণের পর মেঘালয়ের কেলেরিয়াট হাসপাতাল কর্তৃপক্ষ মর্গে থাকা একটি মৃতদেহকে শ্যামবাবু সিনহা বলে শনাক্ত করে। খবর পেয়ে সুকাতুর পরিবার মেঘালয় গিয়ে মরদেহটি শ্যামবাবুর বলে নিশ্চিত করে গ্রামে নিয়ে আসেন। ধর্মীয় রীতি মেনে যথারীতি তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। ঘটনার নাটকীয় মোড় আসে 3 দিন পর। বাড়িতে যখন মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পরখ বা শ্রাদ্ধানুষ্ঠান সংলগ্ন রীতি পালিত হচ্ছিল, ঠিক তখনই জীবন্ত শ্যামবাবু সশরীরে উঠোনে এসে হাজির হন। তাকে চোখের সামনে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী ও আত্মীয়রা। পরে ভুল বাংলায় শুরু হয় আনন্দের কান্না। যাকে আমরা নিজের হাতে দাহ করে এলাম সে কীভাবে ফিরে এলো, এ যেন সাক্ষাৎ যমরাজকে ফাঁকি দিয়ে ফেরা। আবেগঘন গলায় জানালেন এক প্রতিবেশী। শ্যামবাবুর ফিরে আসায় স্বস্তি ফিরলেও প্রশ্ন উঠেছে, তবে চিতাভস্ম হওয়া ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি কে? এই চরম বিভ্রান্তি কাটাতে মেঘালয় পুলিশ ও রাতাবাড়ি থানার মধ্যে সমন্বয় করে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ হওয়া অন্যান্য শ্রমিকদের তালিকার সঙ্গে মিলিয়ে ওই মৃত ব্যক্তির পরিচয় খোঁজার চেষ্টা চলছে। অপরদিকে কাছাড়ে 10 বছরের কারাদণ্ড গাঁজা কারবারির। গাঁজার কারবারিকে কারাবাসের সাজা শোনালো কাছাড়ের স্পেশাল জজ বিপ্রজিৎ রায়ের আদালত। সাজাপ্রাপ্ত 55 বছর বয়সের ত্রিবেণী সাহু কচুদরম থানা এলাকার দিদারখুশ প্রথম খণ্ডের বাসিন্দা। ত্রিবেণীকে পুলিশ গ্রেফতার করেছিল 2025 সালের 13 মে। ওই দিন দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় 2 কেজি 434 গ্রাম গাঁজা। গাঁজা বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ তাকে গ্রেফতারের পর আনুষঙ্গিক তদন্ত প্রক্রিয়া শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত রায় ঘোষণা করে। এতে ত্রিবেণীকে NDPS আইনে 10 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 1 লক্ষ টাকা। জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন RM দাস এবং ত্রিবেণীর পক্ষে ছিলেন A হক। অপরদিকে হিন্দু বোর্ড শতভাগ কাস্টিংয়ের ডাক দিলেন বিধায়ক দীপায়ন। র্যাংটিতে মডেল হাসপাতাল উদ্বোধন। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাছাড় জেলার বেকিরপাড় এলাকার র্যাংটিতে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নির্মিত র্যাংটি মডেল হাসপাতালের উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি আহ্বান জানান, হিন্দু ভোট শতভাগ ভোটদান নিশ্চিত হলে ফের সরকার গঠন করবে বিজেপি। তার দাবি, বিজেপি ক্ষমতায় ফিরলেই রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। 2026-এর নির্বাচনে তাই হিন্দু ভোট সম্পূর্ণ কাস্টিং করানো সবার দায়িত্ব। কারণ এটা কেবল একটা নির্বাচন নয়, উন্নয়ন এবং সুশাসন বজায় রাখার লড়াই। এই প্রকল্পে হাসপাতালের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আবাসিক কোয়ার্টারও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বিধায়ক বলেন, এই হাসপাতাল চালু হওয়ায় র্যাংটি ও আশপাশের এলাকার মানুষকে আর প্রাথমিক চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। স্থানীয় স্তরেই মিলবে মানসম্মত চিকিৎসা পরিষেবা। তার বক্তব্য, আবাসিক কোয়ার্টার থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এলাকায় থেকে 24 ঘন্টার পরিষেবা দিতে পারবেন, যা এই অঞ্চলের দীর্ঘদিনের স্বাস্থ্য পরিকাঠামোগত ঘাটতি অনেকটাই পূরণ করবে। বক্তৃতায় বিধায়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা মজবুত করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা উল্লেখযোগ্য। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। বিধায়কের দাবি, 2014 সালের পর দেশ জুড়ে উন্নয়নের গতি বেড়েছে। রাস্তা, পরিবহন, যোগাযোগ, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। বরাক উপত্যকার উন্নয়নে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। জানান, মন্ত্রী কৌশিক রায় সহ বিজেপির নেতৃত্ব বরাকের উন্নয়ন ত্বরান্বিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন। তার দাবি, গত 5 বছরে শিলচরে পরিকাঠামো, জনপরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
একই সঙ্গে কংগ্রেস আমলের তীব্র সমালোচনা করে দীপায়ন চক্রবর্তী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কংগ্রেস সরকারের সময়ে বরাক উপত্যকা পিছিয়ে পড়েছিল। মানুষের মধ্যে এমন হতাশা তৈরি হয়েছিল যে স্বাধীন দেশে বাস করছেন কিনা তা নিয়ে অনেকে সংশয়ে পড়েছিলেন। চারদিকে ছিল নিরাশা ও নৈরাজ্য। তার দাবি, সেই জায়গায় বিজেপি সরকার আশার আলো দেখিয়েছে, তাই বিজেপিকে ক্ষমতায় রাখার সময়ের দাবি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।